বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সকালের মজাটাই আলাদা বলুন। আমার বিল্ডিংয়ের নিচে জবা গাছটি দেখেছেন? কত জবা ফুল হয়েছে দেখুন। এই গাছটায় প্রতিদিন জানেন এত এত ফুল ফোটে। আজ আবার স্যাটারডে, চলুন দুটো ফুল নিয়ে নিই। আমার বর আবার মা কালীর একটু ভক্ত, জবা ফুল পেলে মা তো খুশি হবেনই, আর উনিও খুব খুশি হয়ে যায়। আজ আবার বরমশাইয়ের ছুটি, কিন্তু সৌরিনটার স্কুল খোলা। সৌরিন স্কুল গেল আর আমরা দুজন বেরোলাম একটু মর্নিং ওয়াকে। ওই যে বাচ্চাগুলোকে দেখেছেন, সাইকেল করে স্কুলে যাচ্ছে। আমাদের সেক্টর থেকে সৌরিনদের স্কুল আবার বেশি দূর নয়। ওই যে সামনে রাস্তাটা বেঁকে গেলে সৌরিনের স্কুলটা। প্রত্যেকটা সার্কেলে এরকম সিকিউরিটি দাঁড়িয়ে থাকেন, স্কুল ওপেন হওয়ার সময় আবার স্কুল ছুটি হওয়ার সময়। রাস্তায় অনেক গাড়ি যাতায়াত করে, যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, ওই জন্য। নভেম্বরের আজ লাস্ট দিন, তবু দেখুন ঠান্ডাটা কিন্তু এখানে এখনও সেইভাবে পড়েনি। হালকা একটা ঠান্ডা রয়েছে, তবে এই ঠান্ডাটাতেই জানেন একটু মর্নিং ওয়াক, একটু যোগা করতে বেশ ভালো লাগে। সারা সপ্তাহে অফিস স্কুল করে করে তো সকালে বেরোনোর টাইমটাই হয়ে ওঠে না, তবে এই দুটো দিন আমরা একটু তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়ি। শীতের সকালের এই মিষ্টি রোদটা গায়ে পড়লে কী যে ভালো লাগে, তাই না? সপ্তাহের এই দুটো দিন ছাড়াও বাকি দিনগুলোতেও আমি ওরা অফিস স্কুল বেরিয়ে গেলে 1 ঘন্টা যোগা করতে বসে যাই। এটা আমার বরাবরের অভ্যেস। কখনো কখনো যোগা ক্লাসেও চলে যাই। যেদিন ক্লাসে যাওয়া হয় না সেদিন বাড়িতেই করে নিই। সারাদিন যাদের শরীরটা খুব ম্যাজম্যাজ করে, ক্লান্ত লাগে, হাঁটুতে ব্যথা, গ্যাস অম্বলে ভোগেন, তারা কিন্তু একটু সকালে মর্নিং ওয়াক, একটু দৌড়ানো, একটু ব্যায়াম করলে দেখবেন শরীরটা অনেকটাই ফিট লাগবে। আগে জানেন আমার আর সুমনের দুজনেরই খুব গ্যাস অম্বল হতো, তবে আমরা লক্ষ্য করেছি সকালে এই জিনিসগুলো করলে গ্যাস অম্বল থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়, আর ওয়েটটাও কন্ট্রোলে থাকে। বলতে নেই সুমন এই করে 5 কিলো ওয়েট কমিয়েছে জানেন। এই জায়গাটাকে দেখুন কি সুন্দর, তাই না? একেবারে মনোরম পরিবেশ, যোগা করার জন্য পারফেক্ট একটা জায়গা। টাউনশিপের এই জায়গাটাকে বলে ডিএইচএ হিলটপ। জায়গাটা একটু উঁচু তো, ওই জন্য হিলটপ বলে। ওই যে দেখুন অনেকেই যোগাও করছেন। যেখানে যোগা করছেন ওখানে দেখুন গ্রিন কালারের যে স্ক্রিনটা রয়েছে, ওখানে প্রায় প্রত্যেক স্যাটারডে সানডে সন্ধ্যায় সিনেমা দেখানো হয়। সমস্ত মানুষ এসে এখানেই বসে সিনেমা দেখে। এই উঁচু জায়গাটা থেকে চারিদিকটা খুব সুন্দর লাগে দেখতে। সামনে ওই যে ওটা হচ্ছে ডিএইচএ, আর তার ঠিক অপোজিটেই এই হিলটপটা। চলুন এবার আমিও একটু ব্যায়াম করে নিই। এই ব্যায়ামগুলো করলে দেখবেন হাতে অনেকের ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, সেগুলো দেখবেন আস্তে আস্তে কম হতে থাকবে, এবং রেগুলার যদি করেন সেগুলো একেবারেই কমে আসবে। আগে আমার জানেন খুব ব্যাক পেন হতো, সেটা কিন্তু যোগা করেই কমেছে। আজ মর্নিং ওয়াকে বেরিয়েছি তো ওই জন্য যোগা ম্যাটটা নিয়ে আসিনি। আজ ওই জন্য বেশি কিছু ব্যায়াম আপনাদের দেখাতে পারবো না, তবে আপনারা কিন্তু রোজ একটু একটু করে ব্যায়াম করা শুরু করে দিন। আধ ঘন্টা ব্যায়াম করুন, আর তার সাথে আধ ঘন্টা করুন প্রাণায়াম। অনুলোম বিলোম প্রতিদিন 5 থেকে 6 মিনিট করুন। কপালভাতি করুন। সঠিকভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করা হলে মানসিক শান্তি ছাড়াও স্বাস্থ্যের খুব উপকার হয়। আজ স্যাটারডে, প্রায় অনেকেরই ছুটি থাকে অফিস। ওই দেখুন কেমন বাবা ছেলে দৌড়াচ্ছে দেখুন। চলুন আমাদের মর্নিং ওয়াক হলো। এখানে জানেন গোটা টাউনশিপটার মাঝে রাস্তা, আর তার দুপাশে সারি সারি কোনো না কোনো ফুলের গাছ দিয়ে সাজানো। অপূর্ব সুন্দর লাগে টাউনশিপটাকে দেখতে। যেদিকেই যাবেন সেদিকেই ফুলের গাছ। আমাদের এই জামনগর রিলায়েন্স টাউনশিপটা ইন্ডিয়ার সবথেকে বড় টাউনশিপ। যারা এখান থেকে অন্য জায়গায় চাকরি সূত্রে গেছেন প্রত্যেকে জানেন, আর কিছু মিস করুক না করুক এই টাউনশিপটা সবাই খুব মিস করে। আমারই অনেক বান্ধবী এখনও ফোনে খুব বলে টাউনশিপকে খুব নাকি মিস করছে। এই যে আমাদের বাঙালি শ্যামল দাদা দুধ নিয়ে হাজির। এখানে জানেন বাজারে দুধের দোকান থেকে পয়সা দিয়ে কুপন নিয়ে চলে এলে তখন ওই কুপনগুলো প্রতিদিন ঘরের বাইরে ব্যাগে রেখে দিলে ওরা তখন এসে কুপন নিয়ে দুধের প্যাকেট দিয়ে যায়। এইটা একটা খুব সুবিধা, দুধের জন্য প্রতিদিন বাজার যাওয়ার ঝামেলা থাকে না।
আমি আর সুমন চলে এলাম এবার একটু ব্রেকফাস্ট করতে। ছুটির দিনে ব্রেকফাস্টটা মোটামুটি বাইরেই হয়ে যায়। এখানে অনেক ছোট ছোট প্যান্ট্রি আছে জানেন, একদম ঘরোয়া খাবার, তেল মশলা নেই বললেই চলে। একটা করে আলু পরোটা, ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি 2টো, আর 2 কাপ চা। চলুন ব্রেকফাস্ট হলো, এবার বাড়ি গিয়ে দুপুরে রান্নাটা বানিয়ে নিই। সুমন স্নান করে পুজোটা করে নেবে, ততক্ষণে আমারও রান্নাটা হয়ে যাবে। শীতের দিনে একটু রোদে বসতে ভালোই লাগে বলুন। ওই যে দেখুন সব গ্রাউন্ডে বসে আছে কেমন। আসলে শীতের দিনের এই রোদটা না গায়ে বেশি লাগে না। এই যে স্নান সেরে এসে গেলাম রান্নাঘরে। আজ বানাবো একটু চিংড়ি মাছের মালাইকারি। সৌরিনটা আবার জানেন চিংড়ি মাছ পেলে খুব খুশি হয়ে যায়। তবে মাছগুলো সাইজে একটু ছোট, আর একটু বড় চিংড়ি হলে মালাইকারিটা বেশ ভালো হয়। কিন্তু এখানে আবার বড় চিংড়িটা মাঝে মাঝে আসে, সব সময় আবার পাওয়া যায় না। এই চিংড়িটাই সব সময় মোটামুটি পাওয়া যায়। তবে সৌরিনটা আবার চিংড়ি ছোট বা বড় হোক, ওর শুধু মালাইকারি হলেই চলবে জানেন। এই যে মাছগুলোর পিছনে পিঠে যে একটা শিরদাঁড়া থাকে, সেটা একটু কেটে নিয়েছি, নিয়ে যে নোংরাটা থাকে সেটা বার করে নিচ্ছি। এই যে দেখেছেন নোংরাটা, এই দেখুন, এটা বার করে ভালো করে এটাকে বেছে ধুয়ে নেব মাছগুলোকে। এই যে মাছগুলো বেছে ধুয়ে নিলাম। এখন একটু মাছে জল রয়েছে, দাঁড়ান জলটা ফেলে দিই। এবার এতে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে 10 মিনিট মাছটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। শীতের সময় দেখবেন যাই খাওয়া যায় মোটামুটি হজম হয়ে যায়। ওই জন্য তো এই শীতের সময়টায় যা খুশি খেয়ে নিই। শীতে খেয়ে বলুন ঘুরে বলুন সবেতেই ভালো লাগে। গরমে আবার এর ঠিক উল্টো। ওই জন্য তো সারা বছর ভাবি শীতকালটা কখন আসবে। চলুন ম্যারিনেট হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একটু জাস্ট এটাকে সাঁতলে নিয়েই নামিয়ে নেব। তবে চিংড়ি মাছটা সৌরিনের শুধু ভালো লাগে এমনটা আবার নয়, আমাদেরও কম বেশি মোটামুটি ভালো লাগে। তবে আমার আবার লাউ চিংড়িটা খুব ভালো লাগে। লাউ চিংড়ির রেসিপি এর আগের একটা ভিডিওতে দেওয়া হয়েছে। চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এই যে মাছগুলো ভাজার পর দেখতে আরও কত সুন্দর লাগছে দেখুন, তাই না? কড়াইতে আর একটু তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে যতক্ষণ না গরম মশলার গন্ধটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। এবার একটি পেঁয়াজের আধখানা কুচি করে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটি মিক্সিং জারে আর আধখানা যে পেঁয়াজ ছিল সেটা, 2টো কাঁচা লঙ্কা, 2টো রসুনের কোয়া আর 1 টুকরো আদাকে এইভাবে পেস্ট করে তাতে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা আবারও ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে সমস্ত মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিতে বেশি মশলার প্রয়োজন হয় না, তবে এই মালাইকারিটা আবার একটু ফ্রায়েড রাইস হলে খেতে বেশ ভালো লাগে, তাই না? সৌরিনটা আবার ফ্রায়েড রাইস ততটা ভালোবাসে না, ওর আবার একটু সাদা ভাত দিয়েই ভালো লাগে। এই যে আবার একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে আবার একটু কষিয়ে নেব। মালাইকারিটা আবার দেখবেন রুটি বা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। এবারে ভাজা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তারপর মশলার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম 250 গ্রাম নারকেলের দুধ। চিংড়ি মালাইকারিতে এই যে দুধটা দিয়ে দিলাম, এতেই স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। দুধটা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে এটা হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে লাস্টে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর একটু ফ্রেশ ক্রিম। মালাইকারিতে জিনিসটা একটু মালাই মালাই না হলে দেখবেন ব্যাপারটা জমে না, তাই না? ব্যাস আমার চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি। আপনারাও বানিয়ে নিন এইভাবে, দেখবেন খেতে খুব টেস্টি হয়। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক করবেন, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও শেয়ার করব সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।